3টি টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড। সেই 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পেতাম আমরা 15 বছরে। আর এখন তদানীন্তন সরকার 2015 সালে সেই 15 বছরের 4টা স্কেলকে কমিয়ে 2টা স্কেল চালু করে আমাদের সর্বোচ্চ ক্ষতি করে গেছেন। এবং 2015 সালের পর তারা 2020 সালের পরে আবার পুনরায় নির্বাচন করে ক্ষমতায় এসেছেন এবং সেই ক্ষমতা থেকে 24 সালে তাদের পতন হয়েছে। এই 9 বছর তাদের ক্ষমতার মধ্যে তারা আমাদেরকে পে স্কেল দেয়নি। কিন্তু 2015 সালের পে স্কেলে উল্লেখ ছিল যদি কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় তাহলে বেতনের সমন্বয় করা হবে। কিন্তু সেই 9-10 বছরে কি বেতনের কোনো সমন্বয় করেছিল? কিন্তু কোনো বেতনের সমন্বয় তারা করেনি। আমাদের সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়াবে তো দূরের কথা, তারা আরো আমাদের সুযোগ সুবিধা কর্তন করে গেছে। আমরা 2018 সালের পর থেকে রাজপথে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো মানববন্ধন করেছি, কখনো সংবাদ সম্মেলন করেছি, কখনো মহাসমাবেশ করেছি, কখনো স্মারকলিপি দিয়েছি, কখনো অন্য কোনো ভাবে আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই 10-11 বছরে 3টা সরকার অতিবাহিত হয়েছে, 2টা আওয়ামী লীগ সরকার, একটা অন্তর্বর্তী সরকার এবং এখন রানিং পাওয়ারে যে আরেকটা সরকার গণতান্ত্রিক সরকার। আজকে 4টা সরকার চলতেছে, কিন্তু এই চারটা সরকারের আমলেও আমাদের 11 বছরের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। একজন কর্মচারী হচ্ছে একটা রাষ্ট্রের একটা অংশ, একটা রাষ্ট্র একটা পরিবার। সেই রাষ্ট্রের সেই পরিবারের সদস্যরা হচ্ছেন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী, মিনিস্টার, সচিব, আমলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন ক্যাডার, নিম্ন শ্রেণীর কর্মচারী এবং যত লেভেলের কর্মকর্তা আছেন সবাইকে নিয়ে, ইভেন ডিফেন্স এবং আরো অন্যান্য যারা আছে সব মিলিয়ে 22 লক্ষ কর্মচারী। এই 22 লক্ষ কর্মচারী নিয়ে হচ্ছে একটি রাষ্ট্র এবং সেই 22 লক্ষ কর্মচারী 20 কোটি মানুষকে পরিচালিত করছে, কখনো শিক্ষা দিয়ে, কখনো চিকিৎসা দিয়ে, কখনো অন্যান্য সেবা দিয়ে। আজকে যদি একটা সরকারি অফিসে একটা পাবলিক কাউকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে কি কাজ করতে পারবে? আপনারা কথা বলবেন। একটা পাবলিককে যদি সরকারি অফিসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে সরকারি কাজ করতে পারবে? সরকারি কাজ করতে হলে সরকারি লোক লাগবে, তাই না? তাহলে আমরা সরকারের প্রজাতন্ত্রের অংশ হয়ে আমরা প্রজাতন্ত্রের একেবারে যে রাষ্ট্রের একটা যে চালিকা শক্তি, যেটাকে বলে একটা মানুষের যে ব্লাড বলে, সে ব্লাড হচ্ছে একটা রাষ্ট্রের ব্লাড হচ্ছে কর্মচারীরা। যে কর্মচারীরা যদি ভালো না থাকে, একটা মানুষের শরীরের রক্ত যদি ভালো না থাকে, সেই মানুষটা কি সুস্থ থাকবে? ভালো থাকবে? তাহলে একটা প্রশাসনের, একটা রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। তারা যদি ভালো না থাকে তাহলে সেই রাষ্ট্র ভালো থাকবে? একটা কর্মচারী যখন বাসা থেকে বের হয়, সে মাথা থেকে একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে তারপরে ঘর থেকে বের হয়, বাসা থেকে বলে দেয় এই আজকে কিন্তু বাসায় বাচ্চার দুধ নেই, আজকে কিন্তু বাসায় বাজার নেই, আজকে কিন্তু ঘরে চাল নেই, আজকে কিন্তু ঘরে আটা নেই, লবণ নেই, ময়দা নেই, এটা নেই, ওটা নেই। এই দুশ্চিন্তা নিয়ে বাসে ঝুলতে ঝুলতে, যেহেতু 10 টাকা ভাড়া দেয় প্রতিদিন, তাই বাসে ঝুলতে ঝুলতে তারা অফিসে গিয়ে তাহলে তাদের ঝিমুনি চলে আসে। কেন? তাদের মাথায় দুশ্চিন্তা থাকে, আমার ঘরে বাজার নেই, আমার বৃদ্ধ বাবা ঘরে আছে তাদের ওষুধ নেই, আমার সন্তানের স্কুলের বেতন নেই, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের পরনে ভালো কাপড় চোপড় নেই, আমি কি করব? আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না, আমি আমার সংসার চালাতে পারছি না, আমি কোনোভাবে আমার সংসার চালাতে পারছি না। বাবা, আমি তোমাদের দায়িত্ব নিতে পারি নাই, আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারি নাই। এই কথা বলে একজন পুলিশ কর্মকর্তা যদি আত্মহত্যা করে তাহলে আমাদের কি করা উচিত আপনারা বলেন? একটা সরকারের একজন পুলিশ সদস্য যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে তাহলে এই লজ্জাটা কি পুলিশের নাকি রাষ্ট্রের? আমরা আজকে আত্মহত্যার সামিলের পর্যায়ে চলে গেছি।
আমাদেরকে প্রায় শুনতে হয় অমুক জায়গায় কর্মচারী সংসার চালাতে না পেরে দেনার দায়ে মানে লোনগ্রস্ত হয়ে তারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, তারা দেশ ছাড়া হয়ে যাচ্ছে। অনেকে বলে সরকারি চাকরি ছেড়ে আমরা বিদেশ চলে যাব। কেন? একটা দেশের সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে ভালো একটা এবং সর্বোৎকৃষ্ট একটা উপায়। কারণ ছোটকাল থেকে মানুষ বড় হয়, পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করবে। আর আজকে সরকারি চাকরির প্রতি মানুষের বিতৃষ্ণা চলে এসেছে। কেন? সরকারি চাকরিতে ঢুকলেই ৮,০০০ টাকা বেতন পেতে হবে।